আপনারা জানেন যে এই কেন্দ্রের মূল্য কত বেশি, আর তাই আমার এমপি ল্যাডের কাজটাও আমি এখানে করি। আর শওকত মোল্লা ছোট ছোট কোনো কাজ নয়, কোটি কোটি টাকার এক একটা বড় প্রকল্প নিয়ে সে কাজ করে এবং আমি আপনাদের সাথে আছি। আপনারা জানেন জীবনতলার মাঠ আমি ঘিরে দিয়েছি 25 লক্ষ টাকায়, জীবনতলায় কমিউনিটি সেন্টার করে দিয়েছি, রোকেয়া বিদ্যালয়ে সেখানে আমি 1,18,00,000 টাকা দিয়ে যে ফুটবল খেলবার জন্য যে গ্রাউন্ড হয়, যে গ্যালারি হয়, সেটা করেছি। আমি চন্দনেশ্বরে বাজার শেড করে দিয়ে এবং অনেক টাকার প্রপোজাল দিয়ে সেখানে লাইটের ব্যবস্থা করেছি। হয়তো আর কিছুদিনের মধ্যে শাহজাহান জানে সে কাজ হবে। আরও স্কুল কলেজের অনেক উন্নতি আমি করেছি। আপনারা যারা মঞ্চের সামনে বসে আছেন এবং যারা দাঁড়িয়ে আছেন রাজপথের উপরে, মাইকের মাধ্যমে আমার কণ্ঠস্বর যেখানে পৌঁছায়, দোকানের সকল ক্রেতা বিক্রেতাগণ, সকল গৃহকোণের সকল মানুষদেরকে আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে আজকে যারা এই র্যালিতে হেঁটে এসেছেন তৃণমূল কংগ্রেসের এক প্রার্থীর সমর্থনে, আমার তাদেরকে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই। এই প্রখর দাবদাহের রৌদ্রের মধ্যেও আপনারা আমাদের সাথে হেঁটেছেন মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে, তাকে আশীর্বাদ দিতে, তাকে শুভেচ্ছা দিতে, তাকে ভালোবাসা দিতে। আপনারা জানেন যে 10ই মার্চ ব্রিগেডের সভা থেকে আমার আপনার সকলের প্রিয় নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এই প্রতিমা মণ্ডলকে জয়নগর লোকসভা কেন্দ্রের জন্য তৃতীয়বারের জন্য মনোনীত করে। আমি দলের কাছে, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে তারা আবারও আমাকে মনোনীত করেছে। কিন্তু যারা এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন এই ক্যানিং পূর্বের এই তারদা অঞ্চলে, আমি সকলের কাছে কৃতজ্ঞ, কারণ আগামী 10টি বছর, পিছনের যে 10টি বছর আমি আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে কাজ করেছি। আপনারা আমায় শুভেচ্ছা, আশীর্বাদ, ভালোবাসা দিয়ে লোকসভার পবিত্র সেই সংসদ কক্ষে আপনারা আমায় পাঠিয়েছেন। দল আমাকে আবারও মনোনীত করেছে, কিন্তু আমি মনে করি যদি পূর্বজন্ম বলে কিছু থাকে, আমি সে জন্মে নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছিলাম। আমি মনে করি এ জন্মে আমি নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছি, তাই ঈশ্বর আমাকে মানব সেবা করবার আশীর্বাদ সুযোগ করে দিয়েছে। আমি মনে করি যে আমি অনেক দেবতাকে প্রণাম করে অনেক মন্দিরে দেবতার পায়ে ফুল চড়িয়ে মালা চড়িয়ে এসেছি, কিন্তু সেই দেবতা আপনারাই। গর্ভগৃহে, মন্দিরের গর্ভগৃহে যে দেবতা থাকে, সেই দেবতাই আমায় পাঠিয়েছে এই অসীম কাজ করবার জন্য, যে মানব সেবায় প্রতিমা তোকে আমি পাঠিয়েছি। তাই আপনারা আমায় সকলে আশীর্বাদ করেছেন, সুখ দুঃখের সাথী হতে সাহায্য করেছেন। প্রতি বছর একজন এমপি 5 কোটি টাকা পায়, 5 বছরে 25 কোটি টাকা। আমি আমার আগের যিনি এমপি ছিলেন 9 থেকে 14 সালের, তিনি 3 কোটি টাকার কাজ করতে পারেননি। অর্থাৎ 2014 থেকে 19 আমি 28 কোটি টাকার কাজ করেছি। আর আপনাদের যিনি বিধায়ক শওকত মোল্লা, তিনি এবং শাহজাহান যেখানে বসে আছে, সে যেমনভাবে যা প্রপোজাল দিয়েছে, আমি এই কেন্দ্র আমায় ভোট দিয়ে প্রাণ দেয়। জয়নগর লোকসভা কেন্দ্রের প্রাণ কেন্দ্র হচ্ছে ক্যানিং পূর্ব জীবনতলা, যেমন তার নাম। আমিও এখান থেকে সব থেকে বেশি ভোট পাই, 1,08,000 ভোট পেয়েছিলাম 14 সালে, সেখানে ক্যানিং পূর্ব দিয়েছিল 60,000-এর বেশি। আমি 2019 সালে 3,16,000 ভোট পেয়েছিলাম, আর ক্যানিং পূর্ব দিয়েছিল প্রায় 1,70,000-এর কাছাকাছি, 18 বাকি আর নারায়ণপুরকে। আপনারা জানেন যে এই কেন্দ্রের মূল্য কত বেশি, আর তাই আমার এমপি ল্যাডের কাজটাও আমি এখানে করি। আর শওকত মোল্লা ছোট ছোট কোনো কাজ নয়, কোটি কোটি টাকার এক একটা বড় প্রকল্প নিয়ে সে কাজ করে এবং আমি আপনাদের সাথে আছি। আপনারা জানেন জীবনতলার মাঠ আমি ঘিরে দিয়েছি 25 লক্ষ টাকায়, জীবনতলায় কমিউনিটি সেন্টার করে দিয়েছি, রোকেয়া বিদ্যালয়ে সেখানে আমি 1,18,00,000 টাকা দিয়ে
যে ফুটবল খেলবার জন্য যে গ্রাউন্ড হয়, যে গ্যালারি হয়, সেটা করেছি। আমি চন্দনেশ্বরে বাজার শেড করে দিয়ে এবং অনেক টাকার প্রপোজাল দিয়ে সেখানে লাইটের ব্যবস্থা করেছি। হয়তো আর কিছুদিনের মধ্যে শাহজাহান জানে সে কাজ হবে। আরও স্কুল কলেজের অনেক উন্নতি আমি করেছি। আপনাদের সামনে এখানে বসে আছে, তাদের নাম করি। আমার ছোট বোন ভাঙড় পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা মণ্ডল, শাহজাহানের কথা বলেছি, ব্লক সভাপতি দুধকুমার নস্কর রয়েছে, জেলা পরিষদের সদস্য রাকেশ রায়চৌধুরী আজকের সভার এখানকার সঞ্চালক তথা এই অঞ্চলের দেখাশুনো করে, গৌতম মণ্ডল রয়েছে, ইন্দ্রজিৎ মণ্ডল উপপ্রধান, টুম্পা রায়চৌধুরী প্রধান, প্রতিমা খাঁ, সকল বুথের সকল সভাপতি, গ্রাম পঞ্চায়েতের সদস্যা ও বুথের কর্মীবৃন্দ। মায়েদের কাছে একটা কথা বলি, এখন মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, আর ভারতীয় জনতা পার্টির লোকজনেরা এখন পাড়ায় পাড়ায় এসে বলছে আমাদের আপনারা ভোট দিন, আমরা এবারে এলে 3000 টাকা আপনাদের দেব। আপনাদের কাছে সে সংবাদ পৌঁছেছে কিনা জানি না, ঘরে ঘরে এই প্রলোভন দিচ্ছে কিনা জানি না। শুধু একটা কথা বলি, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের 500 থেকে 1000 করেছে, 1000 থেকে 1200 করেছে। তিনি বিধানসভায় দাঁড়িয়ে বিল এনেছেন বাজেটের মাধ্যমে এবং তার যে অর্থমন্ত্রী তাকে বলেছে যে আমার পশ্চিমবঙ্গের এত মহিলা রয়েছে, তার জন্য সারা বছরে এত টাকা খরচ হবে, তুমি সেই অর্থ বরাদ্দ করে রাখো। লক্ষ্মীর ভাণ্ডারের এত টাকা, কন্যাশ্রীর এত টাকা, রূপশ্রীর এত টাকা, স্বাস্থ্যসাথীর এত টাকা। তারা ভুলে গিয়েছে, পশ্চিমবঙ্গের মানুষকে অশিক্ষিত ভেবেছে, মূর্খ ভেবেছে, বোকা ভেবেছে। কেন ভেবেছে জানি না, কারণ এটা পশ্চিমবঙ্গের ভোট নয়, মুখ্যমন্ত্রী পাল্টানোর ভোট নয়, এটা হলো ভারতবর্ষকে শাসন করবে, এটা হলো কেন্দ্রের ভোট। আর এই ভোটে শুধুমাত্র পশ্চিমবঙ্গদের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করতে পারে না। যদি তাদের করতে ইচ্ছা করে তাহলে পার্লামেন্টে বিল আনতে হবে, সেই বিলে আমরা আলোচনা করব। আমরা মনে করি যে ঠিক আছে, মমতা দিয়ে 1000 টাকা দিয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার 1200 করেছে, যদি ভালো লেগে থাকে দাও না তোমরা। তুমি তো শুধু পশ্চিমবঙ্গের জন্য দিতে পারবে না, দিতে হলে ভারতবর্ষের 140 কোটি জনগণের মধ্যে, তাহলে আমি যদি হাফ করি তাহলে 70 কোটি মহিলা আছে, তাহলে সেই 70 কোটি মহিলাকেই তো তোমায় দিতে হবে। তুমি তো পশ্চিমবঙ্গের জন্য শুধু দিতে পারবে না, কেন্দ্রে লোকসভায় পার্লামেন্টে বিল এনে তোমায় বলতে হবে। আমি বলি লক্ষ্মীর ভাণ্ডার ভালো লাগলে 1000 টাকা দিতে হবে না, 500 টাকা করেই দাও না 70 কোটি মহিলাদেরকে। দিলে তাহলে কি হবে, ওরা তো গ্যাস কিনতে পারে না, 1000 টাকা গ্যাসের দাম, অন্তত 500 টাকা করে দিয়ে দেখাও যে মহিলাদের তোমরা ভালোবাসো, মহিলাদের তোমরা সম্মান দাও। কারণ এই মহিলারা গ্যাস কিনতে পারছে না, তাদের ঘুঁটে জালে কেরোসিনের দাম আজ কত, গ্যাসের দাম আজ কত। তাই যারা বোকা ভেবে মিথ্যে কথা বলে আপনাদের ভোট নিতে চাইছে, এই ভোট জবাব দেবার ভোট। আপনারা জানেন, আমরা যেখানে যাই, হয়তো এখানে শওকত অনেক বেশি কাজ করেছে, পানীয় জল দিচ্ছে, টিউবওয়েল দিচ্ছে, রাস্তা এনে দিচ্ছে, বিদ্যুতের পরিষেবা এনে দিচ্ছে, কিন্তু আপনারা কি জানেন যে আমাদের পশ্চিমবঙ্গে আজ 3টি বছর 21, 22, 23, 24 এই 3টে বছরের জন্য 100 দিনের সকল কাজের টাকা বন্ধ। 1 বছর নয়, 3 বছর ধরে পুরনো কাজের টাকা যেমন দেয়নি, তেমনি নতুন কোনো কাজ যাতে পশ্চিমবঙ্গের গ্রাম বাংলায় হয় তার জন্য কাজের টাকা বন্ধ করে রেখেছে। তাহলে যে জায়গায় যাচ্ছি মানুষ বলছে একটা টিউবওয়েল দিন, আমার এই গলির ছোট রাস্তাটা করে দিন। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় রাস্তাঘাট, ব্রিজ করে দিচ্ছে, আলো এনে দিচ্ছে, পানীয় জল দিচ্ছে, আর গ্রামের উন্নয়ন হয় গ্রাম পঞ্চায়েতের ওই 100 দিনের কাজের টাকায়। তাহলে সেই কাজ 3 বছর ধরে বন্ধ। তাহলে আমরা কি করে আপনার পাড়ার এই যে টিউবওয়েল জল নিচে নেমে যাচ্ছে, নতুন করে টিউবওয়েল বসাবো? আমরা কি করে আপনার পাড়ার ছোট রাস্তাটা করে দেব? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার সীমিত ক্ষমতা দিয়ে, তার অর্থের ভারে, ঋণের ভারে জর্জরিত হয়েও গ্রাম বাংলার উন্নয়ন করছেন। তিনি বলেছেন যে এই যে গরিব মানুষের ঘর তারা কেড়ে নিয়েছে, ঘরের টাকা বন্ধ করে দিয়েছে, আমি 11 লক্ষেরও বেশি মানুষকে ঘরের টাকা দেব, আমি 100 দিনের কাজের টাকা দিয়েছি, দেব।
আমি আপনাদের কাছে বলি, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, আপনারা অনেকক্ষণ ধরে হেঁটেছেন। শুধু এইটুকু বলি যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 365 দিন আপনাদের ঘরের পরিষেবাটুকু দিয়ে যায়। আর যারা ভারতীয় জনতা দল, জনতা পার্টি, তারা 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে। গরিব মানুষকে মিথ্যে প্রলোভন দেখিয়েছে যে 15 লক্ষ টাকা দেব যদি আপনারা আমায় 2014 সালে যখন বলেছিল নির্বাচনে জয়লাভ করান। তারা 2 কোটি বেকারের চাকরি দেবে বলেছিল, তারা কিছুই করেনি। এখন আবার মিথ্যে কথা বলছে 3000 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দেবে যদি জেতান। এই মিথ্যেবাদী, লোভ দেখানো, প্রবঞ্চনা করার এই দলকে আপনারা নিশ্চয়ইভাবে এবারের ভোটে পরাজিত করবেন। আমি একজন জনপ্রতিনিধি, আমি সকলের জন্য জনপ্রতিনিধি, কিন্তু আমার জন্ম হয়েছে তপশিলি জাতি পরিবারে। কারণ এই সিটটা জয়নগর লোকসভা কেন্দ্র তপশিলি জাতির জন্য রিজার্ভ সিট। তাহলে আপনি বলুন যে আমি তপশিলি জাতি পরিবারের হওয়াতেই, আপনারা জানেন কি আমাদেরই ঘরের মেয়ে ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তাকে যখন সংসদ তৈরি হয়েছিল কোভিডের সময় সব কাজ বন্ধ, লকডাউন, কিন্তু নতুন পার্লামেন্ট বন্ধ হয়নি একদিনের জন্য কাজ করা থেকে। সেই পার্লামেন্টের ভিত্তিপ্রস্তরে শুধুমাত্র ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন শুধুমাত্র তপশিলি উপজাতি পরিবারে জন্ম নেওয়ার জন্য আমার আপনার ঘরের মেয়ে দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানায়নি। পার্লামেন্ট যখন উদ্বোধন হলো, সকল এমপিরা প্রদক্ষিণ করে সেখানে ঢুকলো, প্রধানমন্ত্রী গেলেন, মন্ত্রীরা গেলেন, সকলকে আহ্বান করার হলো, কিন্তু সংসদের সবথেকে সর্বোচ্চ স্থানে বসে আছে রাষ্ট্রপতি, তাকে নেমন্তন্ন করা হয়নি। এই কিছুদিন আগে উত্তরপ্রদেশের রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আপনারা জানেন প্রধানমন্ত্রী গিয়েছে, সকল রাজ্যের মুখ্যমন্ত্রী, এমনকি আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হয়েছে, সকল ফিল্ম স্টারদের ডাকা হয়েছে, গায়ক গায়িকাদের ডাকা হয়েছে, কিন্তু আমার আপনার ঘরে জন্ম নেওয়ার কারণে এই ভারতীয় জনতা দল, যারা তপশিলি জাতিকে ভালোবাসে না, তপশিলি উপজাতিদের ভালোবাসে না, অস্পৃশ্য বলে মনে করে, সেই দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানায়নি। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে আমন্ত্রণ জানায়নি। নিশ্চয়ই আপনারা খবরের কাগজের পাতায় দেখেছেন। কিছুদিন আগে লালকৃষ্ণ আডবাণীকে ভারতরত্ন দেওয়া হয়েছে। লালকৃষ্ণ আডবাণী চেয়ারে বসে আছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়ারে বসে আছে, রাষ্ট্রপতির হাতে সেই ভারতরত্নের উপহারের যে স্মারক সেটা রয়েছে, কিন্তু তার বসার জন্য একটি চেয়ার রাখেনি। এত বড় অপমান, এত বড় অপমান আপনারা মেনে নেবেন? আপনার আমার ঘরের মেয়ে দলিত পরিবারে জন্ম হয়েছে বলে। আপনারা কি জানেন ভারতবর্ষের যে রাজ্যে হাতরাসে যখন যে মহিলা, আমার ঘরের মহিলাকে নিগৃহীত করে যাকে পুড়িয়ে মারা হয়েছিল, মমতাদি আমায় সেখানে পাঠিয়েছিল, সেখানকার এডিএম আমার সাথে যা জঘন্য ব্যবহার করেছিল, আমার চুলের মুঠি ধরে টেনে আমি যাতে ওখানে যেতে না পারি সেই পরিবারের কাছে আমার উপরে যা নিগ্রহ হয়েছিল, তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আমি ফিরে আসার পর সারা পশ্চিম বাংলায় বাংলার মেয়েদেরকে নিয়ে মিছিল করেছিলেন। আমি গিয়েছিলাম উনাওতে, আমি গিয়েছিলাম রোহিত ভেমুলা যে স্কলারশিপ পায়নি বলে আত্মহত্যা করেছিল দলিত পরিবারের এক ছেলে, আমি গিয়েছি ত্রিপুরাতে, আমি গিয়েছি আপনাদের 100 দিনের কাজের টাকা আনতে প্রধানমন্ত্রীর কাছে মমতাদির সাথে, আমি গিয়েছি গভর্নরের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, আমি আপনার ঘরের প্রতিনিধি, আমি এই ভোটে দাঁড়িয়েছি। আমার মায়েদের কাছে বলি, তোমরা কি আমায় ভোট দেবে না? কারণ আগামী দিনে এই ভারতীয় জনতা দল বলছে এক ভোট এক দেশ, এক দেশ এক ভোট, অর্থাৎ পঞ্চায়েত ভোট একসাথে হবে, পৌরসভার ভোট একসাথে হবে, বিধানসভার ভোট একসাথে হবে, লোকসভার ভোট একসাথে হবে, অর্থাৎ 5 বছরে একবার ভোট। আপনি বলুন, যদি কোনো একটা দল, অর্থাৎ তৃণমূল কংগ্রেস আমার আপনার সকলের দল, 294টা আসনের মধ্যে আমি হয়তো 2টো আসন বেশি পেয়ে সরকার গঠন করেছি, আর বিরোধী দল আমার থেকে 2টো আসন কম পেয়ে সরকার গঠন করেছে, টাকা দিয়ে আমার বিধায়ক কিনে বেছে নেবে। অথবা যদি কেনা বেচা করতে না পারে তাহলে সে কি করবে?
আমার নামে মিথ্যে কেস দিয়ে সিডি ইডি এসব লাগিয়ে আমায় জেলে পাঠিয়ে দেবে, সরকার পড়ে যাবে, আর তাদের মনোনীত গভর্নর এসে সেই রাজ্যের ক্ষমতা নেবে, রাষ্ট্রপতি শাসন জারি করে দেবে। আপনি কিন্তু আর ভোট করতে পারবেন না আবার 5 বছর পরে। তাহলে আপনার দেওয়া ভোট, একবার ভোটাধিকার দেবেন, আপনার মনোনীত সরকার তাকে আপনি নির্বাচিত করতে পারবেন। অর্থাৎ সকল আঞ্চলিক দল, তৃণমূল কংগ্রেস আরও অন্যান্য যে সমস্ত দল সারা ভারতবর্ষ থেকে লোপ করে দেওয়ার চেষ্টা করছে, তারা বলছে এরপরে সংবিধান পাল্টে দেব, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান কি? যে সংবিধান আপনাকে স্বীকৃতি দিয়েছে আপনি আপনার ভাষায় কথা বলতে পারবেন, সকল ধর্মের মানুষ ধর্মাচরণ করতে পারবে, আর রিজার্ভেশন অর্থাৎ আপনার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, স্কুল কলেজে পড়তে পারে, 15% রিজার্ভেশন অর্থাৎ 100 জন ছাত্রছাত্রী যদি কোনো কলেজে ভর্তি হয় আপনার পরিবারের ছেলে মেয়ে 15 জনকে ভর্তি করতেই হবে, আর শিডিউল ট্রাইবের মধ্যে 7% লোককে ভর্তি করতেই হবে। এই স্বীকৃতি বাবা সাহেব আম্বেদকর দিয়েছে। চাকরি করতে গেলে জেনারেল কাস্টের লোক যদি 90 পায়, আপনার ছেলে মেয়ে যদি 70% পায়, তাহলেও কিন্তু সে ডাক্তারি পড়তে পারবে, ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে। এই স্বীকৃতি বাবা সাহেব আম্বেদকর কনস্টিটিউশনে দিয়েছে। আর কি দিয়েছে? ঝর্ণা পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছে, অর্থাৎ শিডিউল কাস্ট মহিলা রিজার্ভ সিট প্রধান হয়েছে নিশ্চয়ই ও জেনারেল কাস্টের না, ও শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যারা, অর্থাৎ সংবিধান স্বীকৃতি দিয়েছে যে 100 জন ভোটে দাঁড়ালে 15 জন তপশিলি মহিলা বা পুরুষকে দাঁড় করাতে হবে, আর তপশিলি উপজাতিদের 7 জনকে দাঁড় করাতে হবে। বাবা সাহেব আম্বেদকর যদি এটা সংবিধানে লিখে না যেত, আমার আপনার পরিবারের ছেলেমেয়েরা স্কুলের দরজা দেখতো না। কারণ বাবা সাহেব আম্বেদকরকেও স্কুলে ঢুকতে দেয়নি, মাস্টারমশাইদের জুতো যেখানে থাকতো তিনি সেখানে বসে পড়াশুনো করেছেন। কুয়োর জল খেতে দেয়নি, অন্যরা জল দেবে তাকে বাড়ি থেকে নিয়ে যেতে হতো পাত্র, সেখানে জল খেত। বাবা সাহেব আম্বেদকর কনস্টিটিউশন লিখেছেন। বাবা সাহেব আম্বেদকর 8টা বিষয়ে ডক্টরেট করেছেন, 64টা সাবজেক্টে মাস্টার ডিগ্রি করেছেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশুনো করেছেন, তিনি ক্যালিফোর্নিয়াতে পড়াশুনো করেছেন। অক্সফোর্ড আর আরেকটা কোন ইউনিভার্সিটি বেশি ভালো রে? অক্সফোর্ড আর আরেকটা কেমব্রিজ, ইয়েস, কেমব্রিজ অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তিনি পড়াশুনো করেছেন। তিনি দলিত পরিবারের। আমাদের শক্তি তিনি না থাকলে আপনি ভোটে দাঁড়াতে পারতেন না, তিনি না থাকলে আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারতো না, তিনি না থাকলে আপনার ছেলে মেয়ে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতো না। কারণ সংবিধানে তিনি স্বীকৃতি দিয়েছেন যে আমায় যেমন পড়তে দেয়নি, আমি এমন সংবিধান লিখব যে আমার ঘরের ছেলে মেয়েরা পড়াশুনোর অধিকার পাবে, মানুষ হয়ে বাঁচার অধিকার পাবে, সম্মান পাবে। আর এই ভারতীয় জনতা দল বলছে আমি আবার ক্ষমতায় এলে এই সংবিধান মুছে দেব, আমি সংবিধান রচনা করব। তাই আপনাদের কাছে মনে করি এই ভোট আপনার ভোট, আপনাকে বিবেচনা করতে হবে এই ভোট আপনারা দেবেন কিনা। যে ভারতীয় জনতা দল ধর্মে ধর্মে বিভেদ লাগায়, এনআরসির মাধ্যমে আপনাকে ভয় দেখাচ্ছে যে আপনি আগামী দিনে নাগরিক হতে পারবেন কিনা, সরকারি সমস্ত প্রকল্পের উন্নয়ন পাবেন কিনা, আপনি এই দেশে থাকতে পারবেন কিনা। আপনারা জানেন 13 লক্ষ হিন্দু আসামে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখেছিল। কি দরকার ছিল লোকসভা ভোটের আগে মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে এত ভয় দেখানোর? আপনি বলুন। এই দল এরা মিথ্যে প্রতিশ্রুতি দেয়। আরও একটি দল এসেছে এখানে দাঁড়িয়েছে আমার এগেনস্টে, যে একসময় রাজনীতিতে মাটিতে জায়গা পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের যারা বিরোধী, কংগ্রেসের সাথে হাত মিলিয়েছিল, সিপিএমের সাথে, এসইউসিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এদের সাথে হাত মিলিয়ে, বামপন্থী দলের সাথে হাত মিলিয়ে ভোটে লড়ে ভাঙড়ে একটা মাত্র আসন যেখানে 2 নম্বর ব্লকে তিনি বিধানসভায় গিয়েছেন। আর এখন তিনি সমস্ত জায়গায়, তিনি তো ডায়মন্ড হারবারে লড়বেন বলেছিলেন, তারপরে তো ছুটে পালিয়েছে পিছন দিকে লেজ গুটিয়ে। কিন্তু আপনি বলুন, এরা বলছে আমরা তপশিলির জন্য লোক, এরা বলছে আমি সংখ্যালঘু পরিবারের জন্য লোক,
কিন্তু ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু পরিবারকে দেখতে পারে না, সংখ্যালঘু মানুষের ধর্মাচরণ করতে দেয় না। আপনারা জানেন এখানে সংখ্যালঘু পরিবারের যারা আছেন মানুষ, আপনারা জানেন দিল্লি রাজপথে যখন নামাজ পড়ছিল, দিল্লির পুলিশ, ভারত সরকারের পুলিশ লাথি মেরে তাদের তুলে দিয়েছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডে আপনারা যখন সেদিন ঈদের নামাজ পড়তে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে আপনাদের ধর্মাচরণ করতে সাহায্য করেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দুর্গাপুজোতে ক্লাবগুলোতে টাকা দিয়েছেন 10,000, 50,000, পরে 70,000 টাকা দিয়েছেন, তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় এই দেশের সকল নাগরিকের ধর্মাচরণ করতে সাহায্য করেছে। আর এরা এই আইএসএফ এরা এসে দাঁড়িয়েছে আমার কেন্দ্রে, জয়নগর লোকসভা কেন্দ্রে 91টি গ্রাম পঞ্চায়েত আছে আর একটা পৌরসভা আছে। লোকসভায় যাবার স্বপ্ন দেখছে। আমি বলি একটা গ্রাম পঞ্চায়েতে অন্তত তুমি জিতে দেখাও, বা একটা পৌরসভার ওয়ার্ডে তুমি জিতে দেখাও, লোকসভা তুমি পরে স্বপ্ন দেখবে। আগে তুমি ঠিক করো তুমি এই ভোটে দাঁড়িয়েছো ভোট কাটার জন্য, তুমি তো জিততে পারবে না, তোমার তো জামানত জব্দ হবে। তাহলে তোমার যদি জামানত জব্দ হয়, তোমার মুখে তপশিলি জাতি উপজাতিদের কথা বলছো, তোমার মুখে সংখ্যালঘু পরিবারের মানুষদের কথা, ধর্ম সম্প্রদায়ের মানুষদের কথা বলছো। আর এই ধর্ম সম্প্রদায়ের যে সংখ্যালঘু পরিবারের মানুষদের তো বিজেপি দেখতে পারে না, সহ্য করতে পারে না। তপশিলি মানুষদেরকে তো যেখান দিয়ে যায় সেখান দিয়ে ঝাড় দেয়, আমার রাষ্ট্রপতিকে যারা আমন্ত্রণ জানায় না। তাহলে তুমি ভোট কেটে কাকে সাহায্য করছো? তুমি ভারতীয় জনতা পার্টির বি টিম হিসাবে কাজ করছো। তবে মানুষ, গণতন্ত্রের সবথেকে বড় উৎসব হলো নির্বাচন। আমার কেন্দ্রের মানুষ অশিক্ষিত নয়, তারা শিক্ষিত পরিবার, তাদেরকে মূর্খ বলা চলবে না। তোমার এটা ভুল, তুমি এই ভুল সংশোধন করো। তোমায় ভোট দিয়ে তারা একটি ভোটও নষ্ট করবে না, কারণ আমার ভোট আমি তাকেই দেব যে সুখ দুঃখের সাথী হয়ে সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করবে, তাকেই আমরা এই নির্বাচনে ভোট দেব। আমি আপনাদের কাছে করজোড়ে বিনম্র চিত্তে নতমস্তকে এই প্রার্থনা করি যে আইএসএফকে জব্দ করুন, কারণ কোনো রাজনৈতিক দল আর তার সাথে নেই, যারা ছিল হাত ছেড়ে দিয়েছে। তাহলে সে একা আছে, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির বি টিম হয়ে এইবারের নির্বাচনে দাঁড়িয়ে বিজেপিকে সাহায্য করতে চাইছে। আর ভারতীয় জনতা দল যারা আপনার নাগরিকত্ব নিয়ে খেলা করছে, ভয় দেখাচ্ছে, আপনাকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে 3,000 টাকা দেবে, হয়তো এবারের নির্বাচনে অনেক টাকা ছড়াতে পারে। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত টাকা নেই। তিনি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে রাজনীতি করেন, তিনি সততার প্রতীক। আর আমি আপনাদের কাছে বলি, 10টি বছর আমি আপনাদের সঙ্গে কাজ করেছি। আপনারা খবরের কাগজের পাতায়, দূরদর্শনে অনেকের সম্পর্কে অনেক কথা শুনতে পারবেন, কিন্তু আমি আপনাদের সাংসদ, সবসময় মানুষকে সম্মান দিয়ে ভালো কথা আমি বলেছি। আমার মুখ দিয়ে কখনো নোংরা ভাষা, কুৎসা কথা এসব আসেনি। আমি কখনো আমার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তার সম্পর্কে কোনো খারাপ কথা, কুকথা বলিনি। আমার শিক্ষায়, আমার রুচিতে তা বাধে। আমি তাদের নীতির বিরোধিতা করব। যে দল মিথ্যে কথা বলছে, বাজে কথা বলছে, গরিব মানুষকে লোভ দেখাচ্ছে, প্রবঞ্চনা করছে, বঞ্চনা করছে, বাংলা বিদ্বেষী যারা, বাংলার মানুষকে যারা ভালোবাসে না, গরিব মানুষের ঘর কেড়ে নিয়েছে, গ্রাম বাংলার উন্নয়ন স্তব্ধ করে দিয়েছে, মিড ডে মিলের টাকা কেটে নিয়েছে, আশাকর্মী আইসিটিএসদের মাইনে বাড়াচ্ছে না, ন্যাশনাল হেলথ মিশনের টাকা দিচ্ছে না, যারা বাংলাকে আষ্টে পিষ্টে মেরে ফেলতে চায়, যারা বাংলার মানুষের ভালো চায় না, গরিবের ভালো চায় না, আমি মনে করি তারা দেশের শত্রু। এই দেশের শত্রুকে এবারে 2024 সালে লোকসভা নির্বাচনে আপনার মূল্যবান ভোটটি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিন। অকাল বোধনে দেবী দুর্গার পূজায় পদ্মফুল লাগে, কিন্তু 365 দিন ঘাসের উপরে জোড়া ফুল, এই প্রতীক চিহ্ন যা মমতাদির হাতে আঁকা, সেই কিন্তু আপনার ঘরে গিয়ে আপনার উন্নয়নে পৌঁছে দেয় সব সময়, এটা মাথায় রাখবেন। আরেকটি কথা, এবারের নির্বাচনে ওরা পায়ে পা লাগিয়ে ওরা বলছে যে 7 দফার নির্বাচনে আমরা আসব সকল। প্রধানমন্ত্রী অলরেডি সবার
হয়তো পশ্চিমবঙ্গে ঘুরে গিয়েছেন। সব রাজনৈতিক নেতারা এখানে আসবেন আর এই ভোট নাকি তারা দেখে নেবে। আমরা বলি জনতা আমাদের সাথে আছে, পশ্চিমবাংলার 10 কোটি মানুষ মমতাদির সাথে আছে। যত CSF জমান নিয়ে আসো, যত প্রধানমন্ত্রী অমিত শাহ যত নিয়ে আসো, আমাদের উন্নয়ন হচ্ছে আমাদের একমাত্র হাতিয়ার। সেই উন্নয়নকে সামনে রেখে আমরা যাব। ওদের প্ররোচনায় আমরা পা দেব না, কিন্তু মহাভারতের একটা কথা আমি মনে করি, ওদের প্ররোচনায় যেমন পা দিয়ে ওরা দাঙ্গা লাগাবার চেষ্টা করবে, আমরা কিন্তু ওদের প্ররোচনায় পা দেব না। কিন্তু মহাভারতের সেই কথা আমি মনে করিয়ে দিই যে বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী, আমরা আমাদের জমি ছাড়ব না। তাই আমি আপনাদের কাছে বলি, প্রতিমা মণ্ডলকে এমপি নয়, আপনার বুথের প্রার্থী, আপনার ঘরের প্রার্থী, আপনার পাড়ার প্রার্থী, আপনার অঞ্চলের প্রার্থী ভাবুন। যে ভোটে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতের একজন মেম্বারকে জিতিয়েছেন, প্রতিমা মণ্ডলকে ভাবুন। ও যদি 100 ভোটে জিতে থাকে, প্রতিমা মণ্ডলকে আমি 110 ভোটে হলেও জেতাবো। আর এমনভাবে আমার 3,16,000 ভোট পেয়েছিলাম, এমন ভোটে আমায় জেতান যে আগামী দিনে এই ভারতীয় জনতা পার্টি আর ISF নামক এই দলটি যেন আমাদের চারিপাশে আসবার তাদের জমানত বাজেয়াপ্ত করব, তারা যেন আগামী দিনে প্রার্থী খুঁজে না পায়। এই কথা বলে আপনাদের কাছে আমি আমার বক্তব্য শেষ করি। 1 জুন আপনারা আমাকে আশীর্বাদ করবেন, ঘাসের উপরে জোড়া ফুল এই প্রতীক চিহ্ন দিয়ে আমি আপনাদের সাথে থাকতে চাই, তোমাদের দিদি হয়ে, তোমাদের বোন হয়ে। ভালো